স্বাগত শান্তিবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। চলমান যে অবস্থা বিরাজমান করছে, আমরা বলে দিলাম আমরা ছাত্ররা রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না। আমরা এখানে কোনো ভাঙাচোরা বা কারো ক্ষতি করতে যাচ্ছি না। পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা যদি সম্পূর্ণ সহযোগিতা করে আমরা এখানে কোনো ক্ষতিগ্রস্ত করব না। আহত ছাত্রদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যারা এই হামলার সাথে জড়িত তাদের সুষ্ঠু বিচার করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের পাবলিক সেভিং করবে, সাধারণ শিক্ষার্থীদের আক্রমণ করবে, বাংলাদেশ ছাত্রলীগ নিজের রক্তের বিনিময়ে হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। গালিব, আমরা দেখছিলাম কোটা সংস্কারের দাবিতে রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং বিক্ষোভ মিছিল কিন্তু চলছে। যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে, এতে করে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বেশ ভোগান্তিতে কিন্তু পড়েছেন। সংঘর্ষ, অগ্নিসংযোগ, টিয়ারশেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় এখন পর্যন্ত সারা দেশে শিক্ষার্থী সহ নিহত হয়েছেন 5 জন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে আনা যায়, এজন্য রাজধানী সহ বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে হাইকোর্টের দেওয়া রায়ের বিপক্ষে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এ নিয়ে শান্তবাজারে থাকছে বিস্তারিত। পরিবার, সংসার, বাপ মা সবকিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে। কাজে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন যে দলমত যাই হোক না কেন, স্বাধীনতা এবং মুক্তিযোদ্ধাদের সবাইকে আসলে তাদের সেই সম্মানটা দেওয়া উচিত। 48 জনকে দেওয়া ফেলোশিপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, গবেষণার সর্বোচ্চ আন্তরিক সরকার। শান্তবাজারে আমরা এ নিয়েও বিস্তারিত জানাবো, তবে শুরুতেই থাকছে কোটা সংস্কার আন্দোলনের সবশেষ খবর। গালিব, আমরা শুরুতেই আসলে যে বলছিলাম, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মহাখালী, সায়েন্স ল্যাব, মতিঝিল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রয়েছে তারা। রেলপথ অবরোধ করায় ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে এবং বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া, রাজধানীতে 1 জন মারা গেছে। আপনি বলছিলেন মহাখালীর কথা, সেখানে কিন্তু আন্দোলনকারীরা আন্দোলন করে এবং পুলিশ সেই জায়গায় দফায় দফায় সেই জায়গায় সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষে। সেখানে টিয়ারশেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এ নিয়ে বেলায়েত হোসেনের একটি প্রতিবেদন রয়েছে, সেটা দেখে আসি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মুহুর্মুহু স্লোগান, মিছিল, সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া, সব মিলিয়ে উত্তপ্ত ঢাকার রাজপথ। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে ধানমন্ডির সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনে জড়ো হন ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের কয়েকশো শিক্ষার্থী। বিকেল 3টার দিকে সায়েন্স ল্যাবে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর 12টার দিকে মহাখালীর রেল ক্রসিং বন্ধ করে দেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। থমকে যায় সড়ক পথের যান চলাচল। টানা 4 ঘন্টা রেল লাইন অবরোধ করে রাখার পর বিকেল 4:30টার দিকে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও আন্দোলনকারীরা। টিয়ারশেলে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আবারও জড়ো হন তারা।
বেলা 1টার দিকে মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেয় নটরডেম কলেজের শিক্ষার্থীরা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ করতে থাকেন তারা। অবরোধ করে রাখেন পুরো চত্বর। যান চলাচল বন্ধ হয়ে যায় চারপাশের। কোটা সংস্কারের দাবিতে প্রায় 6 ঘন্টা কুড়িল বিশ্ব রোডের প্রগতি সরণি অবরোধ করে রাখেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিরপুর 14 নম্বর মোড়ে দুপুর 12:30 থেকে সড়ক অবরোধ করে রাখেন বঙ্গবন্ধু কলেজ, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে দুই দিকের প্রধান সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। মিরপুর 10 থেকে মিছিল নিয়ে ফার্মগেটের দিকে রওনা হন স্কুলের শিক্ষার্থীরা। বিভিন্ন মোড় পেরিয়ে ফার্মগেট পর্যন্ত আসলে ধাওপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ ছড়িয়ে যায় মেট্রো রেলের স্টেশনের ভেতরেও। ধাওপাল্টা ধাওয়ার পর বিকেল 4:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। হামলার সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল চানখারপুল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় চানখারপুল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ এলাকা দখলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। হলে পর্যন্ত ছড়িয়ে পড়ে আমরা যেই বিষয়টি দেখলাম পুরো ক্যাম্পাসে ঘটনাটি। রাজু ভাস্কর্য, অপরাজয় বাংলা, টিএসসি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হলে হলে গুজব ছড়িয়ে জোর করে আন্দোলনে যুক্ত করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। ছাত্রলীগের কর্মীদের উপর হামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে ঢাকা কলেজের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন শতাধিক। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা। এদিকে ঢাকার মতো দেশের বিভিন্ন স্থানেও কোটা সংস্কার আন্দোলনে সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে বের হলে সংঘর্ষ হয়। এ সময় আবু সাইদ নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে সংঘর্ষে চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিফ আকরাম, মোহাম্মদ ফারুক নামে এক পথচারী সহ 3 জন নিহত হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে মোতায়েন করা হয়েছে বিজিবি। বিস্তারিত প্রতিবেদনে। কোটা সংস্কারের এক দফা দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন এই আন্দোলনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন এরই মধ্যে রূপ নিয়েছে সহিংসতায়। চট্টগ্রামে বিকেল 3টা থেকে নগরের সবচেয়ে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক মুরাদপুর যেন রণক্ষেত্রে রূপ নেয়। আন্দোলনকারী ও ছাত্রলীগ, যুবলীগের সাথে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কার্যত অচল হয়ে পড়ে পুরো এলাকা। আশপাশের 3 থেকে 4 কিলোমিটার এলাকায় বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। সময় গড়ালে মুরাদপুর থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের অলিগলি ও সড়কে। হয় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর হয় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। ফ্লাইওভারের উপরে আটকা পড়ে শত শত যান। অফিস ছুটির সময় গুরুত্বপূর্ণ এই সড়ক ধরে পায়ে হেঁটেই পার হতে দেখা যায় সাধারণ মানুষের। আন্দোলনে সংঘর্ষে হতাহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দোকানে চাকরি করে ভাত খাইতে বের হয়েছে, ভাত খাওয়ার পথে মিছিল গেছে, মিছিলের মাঝখান থেকে গুলি মারছে, ওই গুলি বুকে লাগছে, লাগার পরে মরে গেছে। আমার মাইয়া বিয়া দিছি ওর কাছে, আমার জামাইরে মারি লাইছে গো, আমার জামাইরে ফারুকে মারি লাইছে। অ্যাক্সিডেন্ট নাকি আমরা ব্রড ডেথ পাইছি, ওদেরকে আমরা ক্যাজুয়ালিটিতে পাঠানোর পর তার থেকে ডিক্লেয়ার করা হয়েছে তারা ব্রড ডেথ। প্রথম জনের এখন আমরা আঘাতই পাইনি, আর দ্বিতীয় জনের বুকে গুলি ছিল। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটে হতাহতের ঘটনাও। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোডে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের একটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। উত্তেজিত শিক্ষার্থীরা দাবি আদায়ে নানা রকম স্লোগান দেয়। এ সময় টায়ার চালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মহাসড়কে অবস্থান করলে রাস্তার দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে অবস্থানের কারণে রাস্তার দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী। না খায়া খালি কইলে হুগে পানি নাই, খাওয়া নাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আন্দোলনকারীদের পক্ষ থেকে ঘোষণা এসেছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। শোভন মাহমুদ খান, এখন।
এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিদেশে বসে দেশবিরোধী অপশক্তিকে লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের উস্কে দেয়া সহ গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ধ্বংসাত্মক ও জনদুর্ভোগ সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না। আর কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে মির্জা ফখরুল বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বাহিনী লেলিয়ে দিয়ে দমন করার চেষ্টা করছে সরকার। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। কোটা সংস্কার দাবিতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে আন্দোলনে সরব বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলমান আন্দোলন নিয়ে প্রতিনিয়তই প্রতিক্রিয়া জানাচ্ছেন সরকারের কয়েকজন মন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের অনেকেই। পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করছেন রাজনৈতিক নেতারা। লন্ডনে পলাতক আসামি তারেক রহমান কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে বসে দেশ বিরোধী অপশক্তিকে লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের উস্কে দেওয়ার পাশাপাশি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করছে। এখনো গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং এখনো নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য দেশে বিদেশে নানান চক্রান্ত চলছে। আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো সবকিছুই দেখবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়মের মধ্যে থেকে ছাত্রদের আন্দোলন করা উচিত ছিল। তাদের জন্য পথ খোলা রয়েছে, কিন্তু তারা সোজা পথে না এসে ভিন্ন পথে চলে গেছে। আরও বলেন, ধ্বংসাত্মক ও জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেয়া হবে না। তারা যেন নিয়মতান্ত্রিকভাবে কাউকে কষ্ট না দিয়ে যেন তারা তাদের কথাগুলি বলে, যাতে এদেশের জনগণও বুঝতে পারবে এবং সবাই সেটা উপলব্ধি করতে পারবে। আর যেইগুলির কথা বলছেন, মারামারি, এইটা ছাত্রদের মধ্যে সবসময় একমত হতে পারে না, মতবিরোধ থাকে। মতবিরোধ হলেই বাকবিতণ্ডা হয়। সেই রকমই কিছু কিছু জায়গায় হচ্ছে। আমাদের নিরাপত্তা বাহিনী, আমরা এখনো তাদেরকে বলেছি যে যেই পর্যন্ত প্রয়োজন না হয় সেই পর্যন্ত যেন তারা এই ছাত্রদের ইসের মধ্যে না প্রবেশ করে। বীর মুক্তিযোদ্ধাদের কেউ অসম্মান করলে মেনে নেওয়া হবে না উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে, রায় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। সর্বোচ্চ আদালত তাদেরকে এই আশ্বাসও দিচ্ছে যে আমরা সব পক্ষ শুনব, তারপরে আন্দোলন করার কোনো প্রয়োজনীয়তা থাকে, যেই স্লোগান দেওয়া হয়েছে সেই স্লোগান দেওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকে। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। সর্বোচ্চ আদালত যে রায় দেয় সেটা বিবেচনা করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। আমরা সর্বোচ্চ আদালতকে পাশ কাটাবো না। প্রধানমন্ত্রী কোটা নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যারা রাজাকারের পক্ষে স্লোগান ও নেতৃত্ব দিয়েছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। কিছু ব্যক্তি বিশেষ যাদেরকে সেখানে প্ল্যান্টেড করা হয়েছে, তারা সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝাচ্ছে। ভুল বুঝিয়ে তাদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য রাখছে, স্লোগান দিচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বাহিনী দিয়ে দমন করার চেষ্টা করছে সরকার। বলেন, হাসপাতালে গিয়ে কাউকে মারধর করা ইতিহাসের জঘন্যতম ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভয়াবহ বর্বরোচিত হামলা সরকার দলীয় ছাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সংগঠিত হয়েছে, তার তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ জানাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনের মুখে 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর 2021 সালে ওই প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
গেল 5 জুন রায় দেয় হাইকোর্ট। রায়ে পুনরায় কোটা বহাল রাখার আদেশ দেয় উচ্চ আদালত। এরপর আন্দোলনের মুখে গেল 10 জুলাই কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এরপর গেল 14 জুলাই 2018 সালের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন উচ্চ আদালত। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। চাকরি প্রত্যাশীদের কোটা ইস্যুর আন্দোলনে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কয়েকদিনে রাজধানীতে যান চলাচলের বাধা পেলেও সারা দেশেই বিভিন্ন পয়েন্টে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। এদিকে আন্দোলনকারীরা বিকেলে রাজধানীর মহাখালীতে আন্দোলনকারীরা অবস্থান নিলে সারা দেশের সাথে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগও। বিস্তারিত জানাচ্ছেন দেবরাজ দেব। বিগত বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের তরুণদের মাঝে সরকারি চাকরির আগ্রহ তুঙ্গে। সেই আগ্রহের বৃত্তে বারবার দীর্ঘ সময় আলোচনা সমালোচনা হয়েছে কোটা ব্যবস্থা নিয়ে। কোটা সংস্কার, কোটা বাতিল বা কোটা বহাল, এমন কয়েকটি পক্ষ দাঁড়িয়ে গেছে। চলমান এই আন্দোলনে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানীর নিত্যদিনের যানজটের চাপের সাথে কোটা আন্দোলন ইস্যুতে তা আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। শুরুর দিকে সড়কে গণপরিবহন থাকলেও মঙ্গলবার সারাদিন সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল খুবই কম, যা মানুষকে ফেলেছে চরম বিড়ম্বনায়। কয়েকদিনে সড়কে ভোগান্তি থাকলেও স্বস্তি ছিল রেলপথে। তবে মহাখালী রেল ক্রসিংয়ে আন্দোলনকারীদের অবস্থানে রাজধানীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় মঙ্গলবার দুপুরের পর থেকে। বাড়ি ফেরা মানুষ পাচ্ছেন না কোনো সমাধান। আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরেও। সারা দেশেই সড়ক মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বেশ কিছু স্থানে হয়েছে যানবাহনে হামলা। চিকিৎসা প্রত্যাশীদের পাশাপাশি ক্ষতি হচ্ছে সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। গাড়িগুলো সবগুলা আটকা, কিন্তু আমি আসছি মনোহরদী চালাকচর থেকে, যাইতে পারতেছি না অনেকক্ষণ যাবত। বাসায় পৌঁছতে পারবো যে সময়টা, এই সময়টা পৌঁছতে পারতেছি না। ছেলে মেয়ে নিয়ে ওয়াইফ নিয়ে হাঁটতে হইতেছে। আমরা এনে প্রায় 2 ঘন্টা ধরে আরো কাছি, ঠিক আছে। আমরা তো গরমে তো অনেক ভোগান্তিতে আছি। চাকরি প্রত্যাশীদের আন্দোলন যৌক্তিক বা অযৌক্তিক সেই আলোচনার বাইরেও বড় একটি অংশ জুড়ে রয়েছে সাধারণ মানুষের ভোগান্তি। তাদের প্রত্যাশা, জনদুর্ভোগ এড়িয়ে আন্দোলন হলে স্বস্তি মিলবে সাধারণের। দেবরাজ দেব, এখন, ঢাকা। মিম, আজকে যখন আন্দোলনকারীরা সড়ক রেলপথ অবরোধ করেছে তখন কিন্তু অনেকটা সময় সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগটা বন্ধ ছিল। এখন পর্যন্ত সেই শিডিউল কিন্তু ঠিক হয়নি। এই বিষয়ে বিস্তারিত জানতে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী শাহাদাত অভ্র, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অভ্র, কমলাপুর রেল স্টেশনের পরিস্থিতি জানাবেন এবং শিডিউল বিপর্যয়ে ট্রেনগুলো আসলে কিভাবে সমন্বয় করছে, যাত্রীরা কি পরিমাণ ভোগান্তিতে পড়ছে, সবকিছু মিলিয়ে আসলে আমাদেরকে বিস্তারিত জানাবেন যে রেলপথ অবরোধের কারণে কি কি কর্মসূচি রয়েছে। মিম, ঢাকার কমলাপুর স্টেশন থেকে কিন্তু গত 5 ঘন্টারও বেশি সময় ধরে, মানে দুপুর 2টা থেকে কিন্তু হচ্ছে কোনো ধরনের ট্রেন আসিওনি, এমনকি চলেও যেতে পারেনি। এর মূল কারণ হচ্ছে মহাখালীতে যেই অবরোধটি হয়েছে, সেই অবরোধের কারণে কিন্তু হচ্ছে কোনো ধরনের ট্রেনই কিন্তু ঢাকাতে ঢুকতে পারেনি, একই সাথে ছেড়ে যেতে পারেনি। যার কারণে কিন্তু অনেক মানুষ এই 5.5 ঘন্টা প্রায় এই সময়টা কিন্তু হচ্ছে এখানে অপেক্ষা করছেন। এবং অনেকেই যেহেতু আগামীকালকে ছুটির দিন অনেকেই ছুটি নিয়েছেন এবং এর পরের দিন কিন্তু হচ্ছে শুক্রবার, এই যে 2 দিন ছুটি কাটানোর জন্য সরকারি ছুটি এবং একই সাথে শুক্রবার একই সাথে হওয়ায় সবাই কিন্তু চাইছে যে তার গ্রামের বাড়ি যাওয়ার জন্য। যার কারণে কিন্তু হচ্ছে অনেকেই ছুটি নিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েই এসেছেন। তবে তাদের কিন্তু অনেকটা সময় যাওয়ার পরও এই ট্রেনগুলো ছাড়ছে না, এমনকি অনেক ট্রেনই এসেই পৌঁছায়নি যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল। আর বিশেষ করে যে যাত্রীবাহী যেগুলো কিনা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যায় ঠিক অফিস টাইমগুলোতে, বিশেষ করে 5টায় তিতাস ও তুরাগ, সেই ট্রেনের যাত্রীরাই কিন্তু বেশি। যেহেতু ঢাকার আশেপাশে যারা থাকেন তারা কিন্তু তাদের বাসস্থান থেকেই এই ট্রেনের মাধ্যমেই এসে যাতায়াত করেন। তারা কিন্তু বলছেন তাদের জন্য অনেকটাই হচ্ছে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। যারা কিনা হচ্ছে দুপুর 2টায় এসেছেন তাদের দেখাও মিলেছে, তারা কিন্তু
অনেকটা সময় এখানে অপেক্ষা করতে করতে কিন্তু এই মুহূর্তে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন, যার মূল কারণ হচ্ছে তারা শঙ্কিত যে তারা বাড়ি ফিরে যেতে পারবেন কিনা। এখনো পর্যন্ত কিন্তু এই কমলাপুর থেকে কোনো ধরনের ট্রেন ছেড়ে যাচ্ছে না। একই সাথে কিন্তু হচ্ছে যে কোনো ট্রেন যেগুলো কিনা আসার কথা ছিল সেই ট্রেনগুলো কিন্তু হচ্ছে এখানে ফিরে আসতে পারছে না, ছেড়েও যেতে পারছে না। একই সাথে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে এখান থেকে সর্বশেষ যে ট্রেনটি ছেড়ে গিয়েছে সেটি হচ্ছে বনলতা, সেটিও কিন্তু হচ্ছে এই মুহূর্তে অবস্থান করছে তেজগাঁওতে। আর এই তেজগাঁও থেকে কিন্তু হচ্ছে ছেড়ে যেতে পারছে না। এর মূল কারণটি হচ্ছে মহাখালীর যেই জায়গাটিতে অবস্থান নিয়েছেন অবরোধকারীরা, সেখান দিয়ে কিন্তু কোনো ধরনের ট্রেন চলাচল করা যাচ্ছে না। আর আমার আশেপাশে কিন্তু অনেক মানুষ আছে, তাদের সাথে আমি কিছুক্ষণ আগে কথাও বলছিলাম যে তাদের কিন্তু বেশিরভাগই বলছেন যে তাদের কেউ হয়তো বা 4 ঘন্টা, কেউ হচ্ছে 5 ঘন্টা ধরে অপেক্ষা করছেন এই ট্রেনগুলোর জন্য। আর ঢাকাতে যেহেতু আসা যাচ্ছে না, অনেকেই কিন্তু বলছেন যে ঢাকায় যদি আসতো তাহলে কিন্তু অনেকটাই স্বস্তির নিঃশ্বাস তারা ফেলতে পারতো, যে নিশ্চিত হতো যে তারা যেতে পারবে। কিন্তু যেহেতু ঢাকায় ট্রেন ঢুকছে না, সেহেতু কিন্তু অনেকটাই শঙ্কার মুখে পড়ছে তাদের বাড়ি ফেরা। এই ছিল আমার কাছে সর্বশেষ। মিম। রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। তিনি জানাচ্ছিলেন রেলপথ অবরোধের কারণে রেল কর্মসূচিতে পরিবর্তন আসায় যাত্রীরা কি পরিমাণ ভোগান্তির শিকার হচ্ছে সে বিষয়ে বিস্তারিত। ভবিষ্যতে ফেলোশিপ যাতে বন্ধ না হয় সেজন্য ট্রাস্ট ফান্ড গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড 2024 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটা বলেন। তিনি আরও বলেন, দেশের প্রতিটা নাগরিককে স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন দেবরাজ দেব। আমার নাম লতিফ সর্দার। শমশের সর্দার। ধার করে টাকা নিয়ে এসএসসি পরীক্ষা আমি উত্তীর্ণ হই। মাদারীপুরের মিয়ারচর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উচ্চতর শিক্ষার জন্য যাচ্ছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। তিনি সহ 48 জন শিক্ষক, চিকিৎসক ও সরকারি কর্মকর্তারাও উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমাবেন পৃথিবীর বিভিন্ন দেশে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড 2024 প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেলোশিপ পুরস্কার প্রদান শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ সরকার গবেষণায় সবসময়ই আন্তরিক এবং কৃষি গবেষণাকে আমরা সবথেকে গুরুত্ব দিয়েছিলাম এই জন্য যে আমার খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি তখন। এরপরে যখন আমরা পরবর্তী বাজেট দিই, সেখানে আমি 100 কোটি টাকা আলাদাভাবে একটা থোক বরাদ্দ রেখে দিই। এ সময় বিএনপি সরকার ফেলোশিপ বন্ধ করে দেওয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে ফেলোশিপ চালু রাখতে ট্রাস্ট ফান্ড গঠন করা হবে। তিনি আরো বলেন, এ পর্যন্ত প্রধানমন্ত্রী ফেলোশিপে 336 কোটি টাকা খরচ হয়েছে। যখন 2001-এ সরকার আসতে পারলাম না, বিএনপি ক্ষমতা এসেই আমাদের সেই ফেলোশিপটা বন্ধ করে দিল। আমি এই ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব, যেন ভবিষ্যতে কেউ আর এটা বন্ধ করতে না পারে। কারণ এই যে একজন বিদেশে যায়, মাঝখানে বন্ধ হয়ে যেয়ে শেষে যে বিপদে পড়ে, সেই বিপদটা আমি নিজে দেখেছি। অনেকে আমরা নিজেরা আমাদের প্রবাসী বাঙালিদের অনুরোধ করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাতে তার পড়াশোনা সম্পন্ন করে আসতে পারে সে ব্যবস্থাও করেছি। কিন্তু সেটা সম্পন্ন করতে যে যারা চাকরিজীবী ছিল তাদের কিন্তু চাকরিও চলে গিয়েছিল, বিএনপি তাদেরকে বাতিল করে দেয়। তো সেই জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাই এখন দেব একটা ট্রাস্ট ফান্ড করে দেবো, যে পট করে কেউ যেন বন্ধ করতে না পারি। এ সময় তিনি ফেলোশিপ প্রাপ্তদের উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে দেশের উন্নয়নে অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান। বলেন, দেশ ও দেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কারণ একটা কথা মনে রাখবেন যে এই টাকাটা আমার জনগণের টাকা, তাদের মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাটা তারা অর্জন করে আপনাদের উচ্চশিক্ষা দিচ্ছে। কাজে সেই জনগণ যেন সেবাটা পায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। দেবরাজ দেব, এখন ঢাকা। সন্ধ্যাবাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। গালিব, আমরা এমন সময় অনেক দেখি যে সড়কে ফুটপাত রয়েছে, তবুও মানুষ ফুটপাত দিয়ে আসলে বা ওভারব্রিজ রয়েছে, সেই ওভারব্রিজ দিয়ে পার না হয়ে রাস্তা দিয়ে পার হচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে। তাই পথচারীদের ফুট ওভারব্রিজ ব্যবহারে আকৃষ্ট করতে এখন ব্রিজ নির্মাণ হচ্ছে আরও বেশি বাজেটে এবং নান্দনিকভাবে, যেন আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন সেই ফুট ওভারব্রিজ ব্যবহার করতে বেশি আগ্রহী হন। এবং সেই সঙ্গে চলন্ত সিঁড়ির সুবিধাও কিন্তু যুক্ত হবে। এতে করে কিন্তু শিশু থেকে বৃদ্ধ সকলেরই আসলে ফুট ওভার ব্রিজে ব্যবহার করতে যে আগ্রহ, সেই আগ্রহটি জন্মানোর কথা। এবং যদিও নির্মাণের পর কর্তৃপক্ষের যে তদারকি, সেই তদারকির অভাব বলছেন যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা। এখানে আরেকটা সমস্যা রয়েছে মিমা, আপনি দেখবেন ফুটওভার ব্রিজগুলোতে এত ভবঘুরে এবং মাদক সেবীদের আড্ডা হয়, যে কারণে সাধারণ পথচারী আসলে এই ফুটওভার ব্রিজ দিয়ে পারাপার হতে নিজেদেরকে আসলে সেরকম নিরাপদ বোধ করে না। এছাড়াও আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন যে এই ফুটওভার ব্রিজ যদি পথচারীরা ব্যবহার করতে চায় তাহলে একটা বিশেষ পদ্ধতিতে এর রক্ষণাবেক্ষণ করতে হবে। এ নিয়ে রাব্বি হোসেনের একটি প্রতিবেদন রয়েছে, চলুন দেখে আসি। রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ যাদের ভরসা, তাদের একজন আসমা খাতুন। তবে প্রতিদিনই তাকে ব্রিজে উঠতে হয় পা টিপে টিপে, কারণ সিঁড়িগুলো ভাঙা। তবুও দুর্ঘটনার ঝুঁকি নিয়েই তাকে পার হতে হয়, না হলে 300 মিটারের মতো পথ পাড়ি দিতে হয় পরের ব্রিজের জন্য। এখান থেকে আসি খুব রিক্স, এখানে ভেঙে গেছে, এখান থেকে আসারতে রিক্স হয়ে যায়। আবার এখান থেকে যখন যাওয়া হয় দুই পাশে শুয়ে থাকে, মানে নেশা করে, এখানে বসে আমাদের যেতে অনেক ডিস্টার্ব হয়। পরিবাগের ফুটওভার ব্রিজ, যার সিঁড়িগুলো দেখে প্রথমেই যে কারোরই মনে হতে পারে এটি বোধহয় তার আয়ুষ্কাল শেষ করে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু আদতে তা নয়। প্রতিদিন এই ভাঙা সিঁড়িগুলোর উপর দিয়ে অসংখ্য পথচারী রাস্তা পারাপার করে থাকে। এটা দেখে স্পষ্ট যে এই ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন পরিচ্ছন্নতা বা রক্ষণাবেক্ষণের অভাবে রয়েছে। পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে আকৃষ্ট করতে এখন ব্রিজ নির্মাণ করা হচ্ছে আগের চেয়ে বেশি বাজেটে, দৃষ্টিনন্দন করে। এক একটি ফুটওভার ব্রিজ নির্মাণ ব্যয় হচ্ছে 50 লাখ থেকে 3 কোটি টাকা। আর চলন্ত সিঁড়িযুক্ত হলে বাজেটে যোগ হয় আরও 1 থেকে 1.5 কোটি টাকা। নির্মাণ ব্যয় এত বাজেট রাখা হলেও পরে সঠিকভাবে তদারকি করছে না কর্তৃপক্ষ, করা হয় না নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, যার কারণে অল্প দিনেই সিঁড়িগুলো ক্ষয় হয়ে যায়। সাথে বাড়তি ভোগান্তি যোগ করে সেতুর উপর ভবঘুরে মাদকসেবীদের আড্ডা আর ভ্রাম্যমাণ দোকানের পসরা। দেখেন এই জরাজুনের ভাঙ্গা রাস্তাটা, এটার ভিতর দিয়ে মানুষ যেতে তো অনেক ভয় করে, আমাদেরও অনেক ভয় করে। এখানের আগের যে পরিবেশটা ছিল ওই পরিবেশ এখন নাই। দ্বিতীয় হচ্ছে ফুটওভার ব্রিজটা অনেক নর্মাল হয়ে গেছে, যার কারণে যে কোনো সময় মানে ঝুঁকিতে ভেঙে যেতে পারে। রাতে যখন মা বোনেরা হাঁটাচলা করে, ওনারা তো আমাদের তখন তো নেশাগ্রস্ত, ওনাদের কোনো জ্ঞান থাকে না, ওনারা হুট করে কিছু একটা করে বসতেই পারে। সিটি কর্পোরেশনের তথ্য বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে রয়েছে 47টি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছে 35টি ফুটওভার ব্রিজ। আর উত্তর সিটির 4টি ফুটওভার ব্রিজে আছে 8টি চলন্ত সিঁড়ি। দেশের প্রথম চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ নির্মিত হয় বনানীতে। নির্মাণকালে বলা হয়েছিল প্রতিদিন সিঁড়ি দুটো চলবে কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা, থাকবে জেনারেটর ব্যবস্থাও। কিন্তু তেমন একটা সুফল পায়নি নগরবাসী। ব্রিজটির সিঁড়ি দুটো অধিকাংশ সময়ই থাকে অচল হয়ে, দীর্ঘদিন পরিষ্কার না করায় জমে আছে ময়লা আবর্জনা। মাঝখানে একবার শুনছিলাম যে চালু করবে, ঠিক করবে। এখান থেকে আরেকটা ফুটওভার ব্রিজ ওদিকে গেলে ওটা 500 মিটার অন্তত দূরে আছে। তো মানুষের পক্ষে আসলে সম্ভব না অফিস টাইমে, কারণ অনেকে এখানে যাতায়াত করে, এত দূর দিয়ে ঘুরে যাওয়া সম্ভব না। বিদেশগামী যাত্রী আর বয়স্ক নাগরিকদের চলাচলের সুবিধার্থে বিমানবন্দর স্টেশনেও নির্মিত হয় চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ, সেটিও দীর্ঘদিন ধরে অচল। বছরখানেক আগে আরও একটি চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ উদ্বোধন হয় রাজধানীর ইসিবি চত্বরে। অল্প কিছুদিন চলার পর সেটিও বন্ধ হয়ে যায়। আমি তো খুব অসুস্থ, পায়ের ব্যথা, অনেক সময় দেখা যায় যে আমি এই সিঁড়িতে উঠার ভয়ে আমাকে কষ্ট করে রাস্তা দিয়ে পার হওয়া লাগে, কিন্তু এটা দেওয়ার কারণটা কি? কিন্তু এটা অফ থাকার কারণে অনেক মুরব্বীরা আছে যারা করতে পারে না, এই কারণে তারা এই রোড দিয়ে রিক্স হয়ে মানে একবারে রিক্সিভাবেই এখান দিয়ে পারাপার করছে। আলটিমেটলি সবসময় বন্ধ থাকে আর কি, যা আমাদের স্টুডেন্টদের জন্য আসা যাওয়া অনেক কষ্ট হয়। তো মাঝে মাঝে দেখা যায় অনেক শরীর খারাপ লাগলে আমরা রাস্তা পার হয়ে অনেকেই আসা যাওয়া করে।
পরিবহন বিশেষজ্ঞরা বলছেন ফুটওভার ব্রিজ একটি বিশেষ স্থাপনা, যার রক্ষণাবেক্ষণ করা দরকার বিশেষ পদ্ধতিতে। কিন্তু অযত্ন আর অবহেলার কারণে কোটি টাকা ব্যয়ে ফুটওভার ব্রিজ নির্মাণ করেও তার কোনো সুফল পায়নি নগরবাসী। আমরা তৈরি করি, কিন্তু তৈরি করার ফলে দুটো পেশা, একটা মানসম্মত হয় না, অর্থাৎ সঠিক মানের জিনিসটা হয়তো আমরা ব্যবহার করি না, এবং দ্বিতীয়টি রক্ষণাবেক্ষণটাও করি না, ফলে খুব দ্রুত এটা নষ্ট হয়ে যায় বা সেই যে সেবার দেওয়ার জন্য ফুটওভার করা হচ্ছে সেটা আর কাজে লাগে না। তাই এ ধরনের এসকেলেটর বেস ফুটওভার ব্রিজ করার ক্ষেত্রে অবশ্যই রক্ষণাবেক্ষণের জন্য আলাদা একটা বাজেট রাখতে হবে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকার উত্তর সিটির মেয়র বলেন, এ ধরনের ফুটওভার ব্রিজ রক্ষণাবেক্ষণ করা জটিল কাজ। তাই সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের আহ্বান তার। আমার শুধু ফুটওভার ব্রিজ না, আমি কিন্তু লিফটের জন্য প্রভিশন রেখেছি, কিন্তু লিফটটা যে আমি লাগাবো এটা মেনটেনেন্স করবে কে? মেনটেনেন্স যদি এলাকাবাসী যদি না করে সিটির জন্য কিন্তু সম্ভব না। কিন্তু এটা কমিউনিটি দেখবে ফুটওভার ব্রিজ, কমিউনিটি দেখবে আমাদের স্কেলেটার, কমিউনিটি যদি আগায় আসে সব কিছুই সম্ভব। ফুটওভার ব্রিজের মতো বিশেষ স্থাপনায় সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি রক্ষণাবেক্ষণের দিকে কর্তৃপক্ষের আরও যত্নশীল হওয়ার প্রত্যাশা নগরবাসীর। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শান্তবাজারে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন শান্তবাজার। রাজধানীতে বেড়েছে মশার উৎপাত, এর সঙ্গে লাফিয়ে বাড়ছে সিটি কর্পোরেশনের মশক নিধন ব্যয়। গত 12 বছরে ঢাকার মশা মারার আয়োজনে খরচ হয়েছে 1200 কোটি টাকা। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশ আইন করে মশা নিধনে ফগিং নিষিদ্ধ সহ কীটনাশক প্রয়োগে অনুৎসাহিত করলেও বাংলাদেশের চিত্র ভিন্ন। বিশেষজ্ঞদের মতে বিজ্ঞান ভিত্তিক মশক নিধনে গুরুত্ব দেওয়া সহ বছর জুড়ে চালাতে হবে এই কার্যক্রম। বিস্তারিত জানাবেন দেলোয়ার দোলন। মশার উৎপাত নিয়ে অস্বস্তি বেড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়, যা থেকে নগরবাসীকে মুক্তি দিতে বছরের পর বছর ফগিং ও কীটনাশক ছিটিয়ে যাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এর সঙ্গে সময়ে সময়ে যুক্ত হয়েছে ড্রোন উড়িয়ে মশা ও লার্ভার উৎস শনাক্তকরণ। জলাধারে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, ব্যাঙ, হাঁস ও তেলাপিয়া মাছ। এসব কার্যক্রমের পরেও মশার আক্রমণ কমেনি রাজধানীতে, যার হিসাব মেলানো যায় বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া ডেঙ্গু রোগীর পরিসংখ্যান থেকেই। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে মাত্র 3 মাসের ব্যবধানে শুধু ঢাকাতেই মশা বেড়েছে দ্বিগুণ। অন্যদিকে বৃষ্টিতেই হরহামেশায় ডুবছে নগরী। এতে যেখানে সেখানে জমে থাকা পানি মশার দ্রুত বিস্তারে সহায়ক হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। তাই প্রশ্ন তৈরি হয়েছে, কতটা বিজ্ঞানসম্মত উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। প্রত্যেকটা ওয়ার্ডকে 10টি ভাগে ভাগ করে প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে কমিটি করতে হবে। এই কমিটির মধ্যে থাকবে ক্লিনার, আরেকজন ব্যক্তি থাকবে যে নাকি প্রত্যেক বাসাবাড়িতে গিয়ে গিয়ে নাগরিককে সম্পৃক্ত করবে কিভাবে সে নিজে মশা নিয়ন্ত্রণ করতে পারে। আর আরেকজন ব্যক্তি থাকবে যেখানে পরিবেশগত ব্যবস্থাপনা সম্ভব না, নাগরিককেও সম্পৃক্ত করা যাচ্ছে না, যেখানে কীটনাশক প্রয়োগ করতে হবে। আরেকজন ব্যক্তি থাকবে যে নাকি এইটাকে টোটাল মনিটর করবে, সিটি কর্পোরেশনকে রিপোর্ট করবে। ঢাকার 2 সিটির চলতি অর্থ বছরে মশা মারার বাজেট 152 কোটি 85 লাখ টাকা। এর মধ্যে উত্তরের 121 কোটি 84 লাখ আর দক্ষিণের 31 কোটি 1 লাখ টাকা। আর গত 12 বছরে ঢাকায় মশা মারার আয়োজনে খরচ হয়েছে 1200 কোটি টাকা। এ বাজেটের টাকা ব্যয় হয়েছে মশা নিয়ন্ত্রণের নানা যন্ত্রপাতি, কীটনাশক সহ আরও অনেক কাজে, যা মশক দমনের বিজ্ঞানভিত্তিক গবেষণায় গুরুত্ব পায়নি বলে অভিযোগ রয়েছে। সমন্বিত মশক ব্যবস্থাপনাটা আসলে কি যদি আমি বলি, প্রথম হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা, দ্বিতীয় হচ্ছে জীবজ নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল, তৃতীয় হচ্ছে কীটনাশক বা কেমিক্যাল, চতুর্থ হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা। এই 4টিকে একসঙ্গে করে
আমরা যদি এটিকে বিজ্ঞানভিত্তিক প্রয়োগ ঘটাতে পারি তখনই মশার নিয়ন্ত্রণ হবে। দিনের পর দিন ফগিং ও মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগে ক্ষতির মুখে পড়ছে জীববৈচিত্র্য, সেই সঙ্গে ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য, বলছেন এ গবেষক। সিটি কর্পোরেশন যারা ফগিং করছে এবং আমরা নিজেরাও বাসা বাড়িতে কিন্তু আমরা ফগিং করি, অনেকে প্রাইভেট প্রপার্টি নিজেরাই করে, সেখানে সঠিক মাত্রায় প্রয়োগ করছে কিনা, জনস্বার্থে যতটুকু নিয়ম রয়েছে কেউ যদি তার থেকে বেশি করে থাকে তাহলে কিন্তু আমাদের প্রকৃতিতে এবং মানুষের স্বাস্থ্যের প্রতি এটা একটা বিরূপ প্রতিক্রিয়া থাকবেই। আইন করে মশা নিধনে ফগিং নিষিদ্ধ করেছে বিভিন্ন দেশ, কমিয়ে আনা হয়েছে কীটনাশক প্রয়োগ, যদিও বাংলাদেশে এ চিত্র ভিন্ন। তাই অ্যাডিস নিয়ন্ত্রণে সমন্বিত ব্যবস্থাপনার পাশাপাশি সারা বছর জুড়েই মশক দমনে কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠার ২৭ বছর পরেও কাঙ্ক্ষিত গতি পায়নি বাংলা বান্ধা স্থলবন্দর। উল্টো গেল ১ বছরে বন্দরটি নিয়ে কমেছে আমদানি রপ্তানি বাণিজ্য। ব্যবসায়ীরা বলছেন সড়ক ও রেল পথের মাধ্যমে ৪টি দেশকে যুক্ত করা গেলে দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যবসায়িক হাবে পরিণত হবে স্থলবন্দরটি। পঞ্চগড় থেকে লুৎফর রহমানের তথ্যছবিতে বিস্তারিত। দেশের সর্বোত্তরের স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা, যেখান থেকে ১২ কিলোমিটার দূরে ভারতের শিলিগুড়ি, ৩৯ কিলোমিটার দূরে নেপালের কাকরভিটা, আর ভুটানের ফুংসলিং ৭৬ কিলোমিটার এবং চীন সীমান্তের দূরত্ব ২০০ কিলোমিটার। ভৌগোলিকভাবে এমন দারুণ এক সুবিধাজনক স্থানে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাবান্ধা স্থলবন্দর, কিন্তু প্রতিষ্ঠার ২৭ বছরেও কাঙ্ক্ষিত গতি পায়নি বন্দরটি। বর্তমান বন্দরটি বেসরকারি পোর্ট অপারেটরের মাধ্যমে পরিচালিত হয় স্থান সংকট সহ নানা সমস্যায় জর্জরিত। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরের সব ট্যারিফ পরিশোধের পরও প্রয়োজনীয় সেবা মিলছে না। সরকারি ট্যারিফ অনুযায়ী যত চার্জ আছে সম্পূর্ণ চার্জ আমরা পরিশোধ করি, কিন্তু সেই অনুপাতে আমরা কোনো সেবা পাচ্ছি না। যারা বিউটি বেসিসের নিচে তারা ডেভেলপমেন্ট করে এই পোর্ট করবে, কিন্তু সরকার যে সরাসরি এইখানে ডেভেলপমেন্ট করে তা করতে পারতেছে না এই মুহূর্তে। এদের চুক্তি যতদিন শেষ হবে না ততদিন এই পোর্ট বাড়তেছে না। আমাদের বিএনপির আমলে এই পোর্ট কয়েকটা পোর্টকে আপনার বিউটিতে দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা বেসরকারি হয়ে দিয়েছে। এরাই তাদের স্বার্থটাই শুধু দেখতেছে, এখানে উন্নয়ন যে হওয়া দরকার, একটা স্থলবন্দরের যে উন্নয়ন সেটা কিন্তু তারা দেখে না। গেল অর্থ বছরে বন্দরটিতে কমেছে আমদানি ও রপ্তানি বাণিজ্য, এমনকি পূরণ হয়নি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও। ২০২২-২৩ অর্থ বছরের তুলনায় ২৩-২৪ অর্থ বছরে আমদানি বাণিজ্য কমেছে প্রায় ৪০০ কোটি টাকার। এর সাথে কমেছে রপ্তানির পরিমাণ। আর গেল অর্থ বছরে ৯২ কোটি ৬৩ লাখ টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও আদায় হয়েছে ৭৩ কোটি ৬৯ লাখ টাকা। মাত্র ৫ কিলোমিটারের মধ্যে ওখানে শিলিগুড়ি শহর, যার কারণেই আমাদের বাংলাবান্ধা পোর্টের আমাদের আদান প্রদান এবং ব্যবসা বাণিজ্য করার সুযোগ অনেকটা বেশি। জমি যদি ৫০ একর করা হয়, অবকাঠামো যদি উন্নয়ন করা হয়, বন্দরে অনেক সম্ভাবনা রয়েছে। এই বন্দরে সরকারের অনেক রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি পণ্যের মধ্যে সিংহভাগই পাথর, এছাড়া সীমিত পরিসরে চিটাগুড়, প্লাস্টিক দানা, মসুর ডাল ও মেশিনারি সহ বেশ কিছু পণ্য আমদানি করা হয়। আর রপ্তানি পণ্যের মধ্যে আছে ঝুট, গ্লাস, ব্যাটারি ও খাদ্য সামগ্রী। স্থান সংকুলান না হয় এসব পণ্যবাহী গাড়ি বন্দরের বাইরে সড়কের পাশে রাখতে হচ্ছে। তবে পরিধি বাড়ানোর জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে বলে জানান বন্দর কর্মকর্তা। আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাব ছিল এবং সরকার পক্ষ থেকেও এই ব্যাপারে 16.5 একর জমি আরও অতিরিক্ত অধিগ্রহণের জন্য এটা চেষ্টা চলছে এবং এটা প্রক্রিয়াধীন রয়েছে। ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর নেপালের সাথে বাণিজ্য চুক্তির মাধ্যমে যাত্রা শুরু করে বাংলাবান্ধা স্থলবন্দর। ২০১১ সালে ভারত ও ২০১৭ সালে ভুটানের সাথেও শুরু হয় আমদানি রপ্তানি কার্যক্রম। ১০ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই বন্দরটি জেলার অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানে প্রায় ১৫ থেকে ২০,০০০ লোকের কর্মসংস্থান এখানে হয়েছে এবং অর্থনৈতিকভাবে আমাদের পঞ্চগড় জেলার যে প্রবৃদ্ধি বাড়ছে দিন দিন, এর পিছনে বাংলাবান্ধা স্থলবন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বন্দরের মাধ্যমে আন্তর্দেশীয় বাণিজ্য বাড়াতে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ নির্মাণ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
চার দেশকে রেলপথে যুক্ত করলে বাংলাবান্ধা হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক প্রাণকেন্দ্রে। এছাড়া সড়ক পথেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথেও সংযোগ স্থাপন করতে পারে বাংলাবান্ধা। নেপাল এবং ভুটান এগুলি সব ল্যান্ডলক কান্ট্রি, এদের কোনো সমুদ্র নেই। তাদেরকে যদি আমরা মোংলা বন্দর বা পায়রা বন্দরের সঙ্গে কানেক্ট করতে চাই, তাহলে আমরা পঞ্চগড়ের সঙ্গে কানেকশন, রেল কানেকশন অবশ্যই করতে হবে। এটি চালু করতে পারলে এই চারটি দেশের ব্যবসা বাণিজ্যকে কেন্দ্রীভূত করে বাংলাবান্ধা একটা চমৎকার হাব তৈরি করতে হওয়া সম্ভব। চার দেশীয় বাণিজ্যের দারুণ এক সম্ভাবনাময় স্থলবন্দর এই বাংলাবান্ধা। শুধু ভারত, নেপাল ও ভুটান নয়, একটু নজর দিলেই পুরো দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক হাব হয়ে উঠবে এই স্থলবন্দর। বাড়বে সরকারের রাজস্ব আয়, সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতি। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। শান্তবাজারে নিচ্ছে একটা বিরতি। ফ্রিজ একটু পর সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন শান্তবাজার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। বন্দুক হামলার পর জনসম্মুখে প্রথমবারের মতো এসেই রানিং মেট হিসেবে ওয়াইহোর সিনেটর জেডি ভেন্সকে বেছে নিলেন ৭৮ বছর বয়সী এই নেতা। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে চলমান গোপন নথি সংক্রান্ত মামলা খারিজ করেছেন আদালত। ফ্লোরিডার আদালতের এই সিদ্ধান্তকে সন্তোষজনক হিসেবে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। বাকিটা জানাবেন নাফি আরমান মনন। এ যেন বিজয়ের বেশে প্রত্যাবর্তন। কানে ব্যান্ডেজ লাগিয়ে নেতাকর্মীদের মাঝে ফিরে মুষ্টিবদ্ধ হাত তুলে ডোনাল্ড ট্রাম্প যেন বার্তা দিলেন নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত তিনি। স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের দৃশ্য এটি। গেল শনিবার পেনসিলভানিয়ার নির্বাচনী সমাবেশে বন্দুকধারীর হামলায় প্রাণে বেঁচে যাবার পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ডোনাল্ড ট্রাম্প। এমন প্রত্যাবর্তনের দিনে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ২৩৮৭ জন ডেলিগেট সমর্থন জানান ট্রাম্পের প্রতি। এতেই নিশ্চিত হল ট্রাম্প বাইডেন রিম্যাচ, যা নিয়ে উচ্ছ্বসিত দলটির সমর্থকরা। Very enthusiastic, like there's hope, like there's hope. The man is tough. He is tough and he'll fight for every American. I'm so thankful. I'm so thankful that he's willing to fight for this country. রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্প অনুমেয় হলেও রানিং মেট কে হবেন তা নিয়ে ছিল জল্পনা, যার খোলাসা হলো সম্মেলনেই। রানিং মেট হিসেবে ওহাইওর সিনেটর জেডি ভ্যান্সকে বেছে নিলেন ট্রাম্প। একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন ভ্যান্স, তবে ২০২১ সালে ক্যাপিটল হিল দাঙ্গার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি। বিশ্লেষকদের ধারণা, বিশ্বস্ততার পুরস্কার হিসেবে রানিং মেট নির্বাচিত হয়েছেন ভ্যান্স। অন্যদিকে জেডি ভ্যান্সকে ট্রাম্পের ক্লোন বা প্রতিরূপ হিসেবে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাইডেন। এদিকে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা নিশ্চিতের দিনে আইনি লড়াইয়েও জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে গোপন নথি সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত। বিচারক জানান, মামলা দায়েরকারী বিশেষ কাউন্সিলকে নিয়োগের প্রক্রিয়াটি সংবিধানসম্মত ছিল না, তাই এই মামলার কোনো বৈধতা নেই। I think that the election fraud cases were potentially more damaging to Donald Trump, but this was the most readily provable case because Trump affirmatively mishandled classified documents and allegedly obstructed justice. So the fact that the strongest case against the former president was dismissed is a huge win for him. মামলার বিচারক ছিলেন অ্যালিন ক্যানন, প্রেসিডেন্ট থাকাকালীন যাকে নিয়োগ দিয়েছিলেন স্বয়ং ট্রাম্প। তাই এমন রায়কে সন্দেহজনক হিসেবে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাইডেন। I'm not surprised. The basis upon which the case was thrown out I find specious because I don't agree with Clarence Thomas' dissent and or the Supreme Court decision on immunity. প্রেসিডেন্টের অফিস ছাড়ার সময় অবৈধভাবে প্রায় ৩০০ গোপন নথি নিজস্ব অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগোতে নিয়ে যান ডোনাল্ড ট্রাম্প। নথিগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা সংক্রান্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ছিল। নাফি আরমান মনন, এখন বিশ্ব।
শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।